আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আলোচনা অনুষ্ঠান সরকারের 180 দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা সাইদ। দীর্ঘ লড়াই সংগ্রামের পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সেই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৬ সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করে এবং এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সুপ্রিয় দর্শক, 180 দিন খুব বেশি সময় নয়, তবে এই সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে বিএনপি সরকার, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন জনাব মোহাম্মদ আল ফোরকান স্যার, যিনি উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং তারপরে রয়েছেন জনাব নাজিবুর রহমান, সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএনপি, এবং আমাদের সাথে আরও রয়েছেন জনাব জাহিদুল হাসান, পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমরা জনাব মোহাম্মদ আল ফোরকান স্যারের কাছ থেকে জানতে চাইব যে আমাদের সরকারের তো 180 দিন হয়েছে এবং এই 180 দিনে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে এই সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন, আপনার সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির সামঞ্জস্য কতটুকু হয়েছে? যদিও একটা সরকারকে মূল্যায়ন করার জন্য 180 দিন কিন্তু খুব বেশি যথেষ্ট দিন নয়। এর কারণ হয়েছে আমরা কার থেকে আমরা ক্ষমতাটা পেয়েছি। 17টি বছরের যে বিবর্ত চিত্র অর্থনীতির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সেই ধরনের ভঙ্গুর একটা অর্থনীতির উপর দাঁড়িয়ে 180 দিন আগে এই সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকারের প্রধান যিনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি হচ্ছেন সে শহীদ প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের সন্তান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। তার যে পরিকল্পনা, তার যে চিন্তা, তার যে দর্শন, যে সেই দর্শনে যদি আমি মূল্যায়ন করি 180 দিনের মধ্যে, দেখুন তার সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েও উনি কিন্তু ফ্যামিলি কার্ড চালু করেছেন। উনি এই অর্থনীতির মধ্য দিয়েও এই যাতে আমাদের খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রিত থাকে সেই ব্যবস্থা নিয়েছেন। এই অবস্থার মধ্য দিয়েও তিনি কিন্তু তেল বলেন, গ্যাস সরবরাহ, জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। আপনি কৃষক কার্ডের কথা যদি বলেন, আপনি যদি খাল খনন কর্মসূচির কথা বলেন, বৈষম্যহীন উন্নয়নের যদি কথা বলেন, বঙ্গুর অর্থনীতিকে সচল করার জন্য যে সমস্ত প্রচেষ্টা, উনি সব বিষয়গুলো চিন্তায় এনেছেন এবং মানুষের কাছে উপস্থাপন করেছেন। কিন্তু সবগুলো যে আপনি বাস্তব চিত্র এখন দেখতে পারবেন এমন নয়, কারণ 6 মাসের প্ল্যানের সব কিছুতে আপনার সামনে ফুটে উঠবে এমন নয়। কারণ এই চিন্তাগুলো, এই ব্যবস্থাপনাগুলো আমরা যতই সামনের দিকে এগোতে থাকবো, এর ফল কিন্তু জনগণ ভোগ করতে থাকবে। এ পর্যায়ে আমি নাজিবুর রহমান ভাইয়ের কাছে জানতে চাই, আপনি একজন রাজনীতিবিদ এবং আপনার সরকার এখন ক্ষমতায়, তো সেই ক্ষেত্রে আপনি একটু আমাদেরকে নিরপেক্ষভাবে বলার চেষ্টা করবেন যে আসলে আমরা যে সরকারের কাছ থেকে যেটা প্রত্যাশা করেছি, কারণ আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তারা কিন্তু আমাদের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে এই বর্তমান সরকার কিভাবে 6 মাসের মধ্যে যে উত্তরণের যে একটা প্রচেষ্টা গ্রহণ করেছে, সেটার থেকে আপনি কতটুকু সফল বলে মনে করেন? দেখুন, আমরা অতীতে অনেকগুলো সরকার দেখেছি। সব সরকারের একটা নিজস্ব একটা চিন্তা চেতনা থাকে বা নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো থাকে। আমাদের এই নির্বাচনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে আমাদের একটা ম্যানিফেস্টো ছিল এবং এই ম্যানিফেস্টোটা দেখবেন আপনি 2023 সালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান, তিনি যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তিনি 23 সালে আমাদের একটা 31 দফার একটি কর্মসূচি ঘোষণা করেছেন। অর্থাৎ রাষ্ট্র কাঠামো মেরামত করার যে একটা কর্মসূচি,
সেই কর্মসূচির আলোকে আমাদের ম্যানিফেস্টোটা তৈরি হয়েছে। তো যেমন ধরেন আমাদের ফ্যামিলি কার্ডের কার্যক্রম অলরেডি উদ্বোধন করা হয়েছে, একদম প্রথম মাসেই উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, কৃষি কার্ড দেওয়া হবে, সেটাও চলমান। তারপরে হেলথ কার্ড দেওয়া হবে, সেটাও চলমান। ইতিমধ্যে তিনি নতুন করে স্পোর্টস চালু করেছেন। তারপরে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ চালু করার তিনি চিন্তা ভাবনা করেছেন। আমরাও চাই যে আমাদের আগামী যে প্রজন্ম আছে সেই প্রজন্মের সদস্যরা যেন খারাপ পথে না যায়, মাদক, কিশোর গ্যাং এই সমস্ত দিকে যেন ধাবিত না হয়। সেই জন্য আমরা খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এগুলোর দিকে তাদেরকে মনোনিবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী। আমরাও আমাদের জায়গা থেকে সেই আহ্বানটা চেষ্টা করছি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমরা যেন আমাদের সন্তানটা নষ্ট না হয় সেই চিন্তা চেতনা থেকে। দীর্ঘদিনের যে একটা গ্যাপ আছে আমাদের রাজনীতির ক্ষেত্রে, অর্থাৎ বিগত সরকারগুলো সবসময় চেয়েছে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়ার জন্য, গণতন্ত্রহীনতার মধ্যে একটা তারা গণতন্ত্রহীনতা চর্চা করেছে। তো এই বিষয়গুলো থেকে উত্তরণের কোনো পদক্ষেপ বা কোনো কর্মসূচি কি সরকার নিয়েছে কিনা, আপাতত দৃষ্টিতে আপনার মানে চোখে এরকম পড়েছে কিনা? স্বাধীনতার অর্থ এটা না, আমার যা ইচ্ছা আমি তাই করব। স্বাধীনতার অর্থ হলো আপনাকে নির্দিষ্ট যে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যে সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে একজন মানুষের যতটা অধিকার ভোগ করার প্রয়োজন সেটুকু অধিকার আমাদেরকে ভোগ করতে দিতে হবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বর্তমান সরকারও মনে করেন যে মানুষ তার অধিকার যেন ভোগ করতে পারে, তার বাক স্বাধীনতা যেন থাকে, তার নিজের ফ্রিডম যেন থাকে, তিনি যেন সেটা এনজয় করতে পারেন, সেটা কথায় না কাজে বিশ্বাস করে। দেশের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, সেই কাজটাই যেন আমরা করতে পারি, সেটাই আমাদের বিবেচনার রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত পরিচালক, যিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের রয়েছেন, জাহিদুল হাসান ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে এখন আমাদের যে বর্তমান সরকার, তাদের 180 দিন খুব বেশি সময় না, যেটা আমাদের স্যার বললেন, এই সময়টা আসলে মূল্যায়ন করার মতো নয়। কিন্তু তারপরও যে ভঙ্গুর অর্থনৈতিক একটা ব্যবস্থা বিগত সরকার রেখে গেছে, এই বোঝা কতটুকু সহনশীল, এই বর্তমান সরকারের কাছে কতটুকু সহনশীল, এবং আপনি একজন উদ্যোক্তা হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি মনে করেন যে বর্তমান সরকার এই যে আমাদের যে ব্যবসায়ী বান্ধব কিনা, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য, উদ্যোক্তাদের জন্য যে সঠিক পরিবেশ প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজন এবং গ্যাসের প্রয়োজন, তারপরে আপনার বিদ্যুতের প্রয়োজন, এই বিষয়গুলোকে যথাযথভাবে প্রোভাইড করতে পারছে কিনা? যখন থেকে এই বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা নিল, এর 2-1 মাসের মধ্যেই শুরু হলো বৈশ্বিক যেই যুদ্ধ, ইরান যেই আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে এই তেল, গ্যাস এই সবগুলির উপর একটা প্রভাব সারা বিশ্বব্যাপী যেরকম পড়েছে, বাংলাদেশের উপরও সেই একইভাবে এসেছে। এটা আসার কারণে আমরা যেহেতু আমাদের ঝুলিতে কিছুই নাই, কারণ আমরা এটা কাটিয়ে উঠতে অন্যদের চেয়ে আমাদের কষ্ট বেশি হচ্ছে। এখন বিভিন্নভাবে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে জিনিসগুলি করা হচ্ছে, ব্যাংকিং ব্যবস্থার একটা সংস্কার করা হচ্ছে। আমরা দেখেছি সবসময় বাংলাদেশ ব্যাংকে একজন অর্থনীতিবিদ গেছে, এবারই প্রথম বোধহয় একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই ইতিবাচক দিনগুলি, কারণ একজন ব্যবসায়ী যত তাড়াতাড়ি বুঝে আর একজন ব্যবসায়ীর কষ্ট, দুঃখ বা সমস্যাগুলি, আমলাতান্ত্রিক জটিলতায় কিন্তু এগুলি অনেক দূরে চলে যায়। এজন্য আমরা আশা করতেছি আগামী, হয়তো আজকে এটার কোনো রেজাল্টে পাওয়া যাবে না, কারণ 6 মাস খুব বেশি সময় না। আপনি যদি একটা ব্যবসা শুরু করেন, ওইটা আপনার প্রসেস করতেই, ওই ব্যবসাটাকে কাগজপত্র রেডি করতেই আপনার 2 মাস যাবে, তারপর আপনার ব্যবসা শুরু করলেন। এখনও বোধহয় এটা বলার সময় আসে নাই যে এটা কি ভালো না খারাপ। এটার জন্য আমাদের কিছু কর্মসূচি, আমাদের সরকার আমাদের অর্থনৈতিক বিষয়ে যে সংস্কারের ঘোষণাগুলি এসেছে, এগুলি যদি যথাযথভাবে পালন করা যায়, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে কৃচ্ছ্রতা সাধন করার যে কতগুলি উদাহরণ আমাদের সামনে রাখছেন, এগুলো যদি আমরা সবাই মিলে ফলো করি, তাহলে আমাদের দেশ উপকৃত হবে। এখন আমরা যেগুলি দেখি নাই,
আমাদের বয়সে এই প্রধানমন্ত্রীর কাছে আমরা ওগুলি দেখতেছি, এগুলি কিন্তু সবগুলি অর্থনীতির সাথে সম্পৃক্ত। উনি ওনার গাড়ি বহর কমাইছেন, ওনার এই যে বিভিন্ন ধরনের খরচ যেটা আগের প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলে এটা আকাশের পাতাল হবে। তো এই জন্য এই জিনিসগুলি যদি আমরা সবাই ধারণ করতে পারি, আমরা যারা এই দলের সমর্থক আছি বা এই ব্যবসায়ী কমিউনিটি আছি, আমরা যারা এই দেশের জনগণ আছি, সবাই যদি আমরা এই মডেলটা ফলো করতে পারি, তাহলে আমরা মনে হয় যে ভবিষ্যতে এই জিনিসগুলির থেকে আমরা অনেক উপকৃত হব, অর্থনীতি অনেক উপকৃত হবে। স্যার, আপনার কাছে ফিরছি। আমরা যে বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া দক্ষ মানব সম্পদ তৈরি করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নয়নটা অনেকাংশে নির্ভর করে যে উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে গবেষণা, সেই গবেষণার উপর নির্ভর করে। আপনার প্রত্যাশা কি যে বর্তমান সরকারের কাছে যে তারা গবেষণার ক্ষেত্রে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে তারা কী ধরনের পদক্ষেপ নিলে যেটা আপনার আমাদের অর্থনীতির জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অনেক বেশি পজিটিভ হবে? ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, সব জায়গায় সব বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হয়, কিন্তু আমাদের যে গবেষণাগুলো মেইনলি ফোকাস করি আমরা, সে হচ্ছে যে একটা বেসিক রিসার্চ। এই বেসিক রিসার্চ থেকে যতক্ষণ না আমরা ট্রান্সলেশনাল রিসার্চ, যেটাকে আমরা বলি যে আউটপুট বেসড গবেষণা, এই ধরনের গবেষণায় আমরা যতক্ষণ শুরু করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওই গবেষণা অর্থনীতির ক্ষেত্রে, সমাজ ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, যেই সেক্টরেই বলুন না কেন, এই বিষয়গুলো কিন্তু সুষ্ঠুভাবে সমাধান হবে না। এই সরকার আসার পর আপনারা শুনে খুশি হবেন যে ইউজিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশন, তারা ইদানিং একটা গবেষণা খাত সৃষ্টি করেছে এবং এটা তারা আরও বেশি পরিমাণে গবেষণার ফান্ড বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। যে এখন থেকে আমরা যে গবেষণাগুলো হবে সেটা হবে বাস্তবধর্মী নেসেসিটি বেসড, যেখান থেকে আউটকাম আসবে আমাদের, যেখান থেকে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারব। এখন যেমন বায়োটেকনোলজির যে গবেষণাগুলো, এই গবেষণার প্রোডাক্টগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আসছে। ফলে এখন যে বর্তমান সরকার যেই চিন্তা করছেন, এবং আমরাও এখন বলছি, আমি নিজেও সেই ধরনের উদ্যোগ নিয়েছি যে এখন থেকে আমরা যে ফান্ডগুলো রিলিজ করব, ফান্ডগুলো দিব, এটার একটা মাইলস্টোন থাকবে এবং এটার একটা বাস্তব এবং আমরা যাতে ফল পাই, আউটপুট পাই, সেই ধরনের গবেষণায় আমরা মনোনিবেশ করব। এ পর্যায়ে আমি আবার আমাদের শ্রদ্ধেয় রাজনীতিবিদ নাজিম ভাইয়ের কাছে ফিরে আসছি। আসলে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আপনার দল ক্ষমতায় এসছে। আপনার যে বিশাল রাজনৈতিক কর্মীরা রয়েছে, তাদের প্রত্যাশা সরকারের কাছে অনেক বেশি। এখন আপনার দল সরকারে আছে, আবার আপনার দলের কর্মীদের একটা প্রত্যাশা রয়েছে। এই দুটোর মধ্যে, অর্থাৎ সরকার এবং দলের মধ্যে আসলে কিভাবে সমন্বয়টা প্রয়োজন, এবং সামনে আবার স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, আপনার অবশ্যই আপনার কর্মীদেরকে আপনার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনার সরকার কি ভাবছে? শেখ হাসিনার শাসনামলে আসলে দেশে সত্যিকার অর্থে মেধার চর্চা হয়নি, শুধু দলীয় চর্চা হয়েছে। অর্থাৎ আপনি যতই মেধা থাকুক না কেন, আপনি সুযোগ পাবেন না আপনি যতক্ষণ না দল কানা না হবে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক মেধাবী ছেলে মেয়েরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা তাদের পরিবারের সদস্যরা সম্পৃক্ত, তারা কিন্তু বঞ্চিত হয়েছে। অর্থাৎ তাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা বা বিশেষ করে চাকরি বাকরিতে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি, এমনকি ব্যবসা বাণিজ্য করতে গেলেও তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের উপর চাপটা একটু বেশি থাকবে, প্রত্যাশাটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এরপরও আমরা চেষ্টা করছি যে আমাদের যারা মেধাবী আছেন তারা যদি সরকারি চাকুরিতে যেতে চান, সেই জন্য তাদেরকে, অর্থাৎ তাদের মেধা নিয়েই তারা যেতে চান, তাদেরকে যেন ওই ধরনের কোনো, বা শুধু আমাদের দলের না, এই দেশের যে কোনো নাগরিক, যে কোনো ভালো মানুষ যদি, মেধাবীরা যদি চাকরিতে যেতে চায়, সেখানে দলীয় বিবেচনা যেন না থাকে। আমরা মনে করি আমাদের যে মেধাবী ছেলে মেয়েগুলো আছে তারা যেন জব পায়, সরকারি চাকরি পায়, অথবা যারা ব্যবসা করতে চান তাদেরকে যেন ব্যবসা করার জন্য সহযোগিতা করা, অর্থাৎ যে সরকারি নিয়ম নীতির মধ্যে থেকে। আর স্থানীয় পরিষদের নির্বাচন যেটা বলছেন,
বিএনপি তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 9ই আগস্ট চট্টগ্রামে এসেছিলেন। তিনি একটা বক্তব্য দিয়ে আমাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের তো যোগ্য লোকের অভাব নেই, কিন্তু দল তো একজনকে বেছে নিতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সবাই আমরা কমিটমেন্ট করেছি যে আমরা প্রতিযোগিতা করব, কোনো প্রতিহিংসাতে যাব না, প্রতিযোগিতায় যিনি জিতবেন তাকে আমরা সবাই মেনে নেব, এই মানসিকতা আমাদের সবার মধ্যে থাকতে হবে। আমি মনে করি আমাদের দলের সবারই মানসিকতাটা আছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, সেখানে যে জিতবে আমরা সবাই মিলে তাকে ওয়েলকাম করব। আমি আবার আপনার কাছে ফিরে আসছি জাহিদ ভাই, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই সেটা হচ্ছে আমরা বিশ্বের প্রেক্ষাপটে দেখি অনেক দেশ কিন্তু আপনার ব্লু ইকোনমি দ্বারা খুব সহজে তাদের অর্থনীতিটাকে খুব দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করতে পেরেছে। তো বাংলাদেশ যেহেতু এই ক্ষেত্রে অনেক সম্ভাবনাময় একটা দেশ, কারণ আমাদের বিশাল সমুদ্র রয়েছে, যেই সমুদ্রের যে সম্পদ, সেখানে মৎস্য সম্পদ হতে পারে, সেখানে তেল গ্যাস হতে পারে, এছাড়া আরও বিভিন্ন ধরনের যে সমন্বয়ের মাধ্যমে এখান থেকে আমাদের অর্থনীতিটাকে অনেক বেশি, পোর্ট আছে আমাদের, বিশেষ করে আমাদের চট্টগ্রাম পোর্ট রয়েছে, আমাদের মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের অর্থনীতির ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনাময় একটা জায়গা। সরকার এই বিগত 6 মাসের মধ্যে এমন কি ধরনের পাইলট প্রকল্প নিয়েছে বা তাদের প্রচেষ্টাটা কি যে আগামীতে তারা এই ব্লু ইকোনমিটাকে কাজে লাগিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিটাকে ঘুরে দাঁড়াতে পারবে? ব্লু ইকোনমিটা আসলে অনেক গবেষণার ব্যাপার আছে, আমাদের সামর্থ্যর ব্যাপারও আছে। এখন নতুন সরকার গঠিত হয়েছে মাত্র 6 মাস, এর মধ্যে মাতারবাড়ির যে পোর্টের কথা আমরা বললেন, এখানে বে টার্মিনাল হচ্ছে, এই যে জিনিসগুলি হচ্ছে এগুলির এই সম্পৃক্ততা। এখন এই গবেষণার উপর নির্ভর করে এই আমাদের স্থাপনাগুলি যখন পুনঃ নির্মাণ হবে, তখন হয়তো আমাদের এটার সুফল আমরা পাবো। ব্লু ইকোনমিটাও যদি আমরা সঠিকভাবে আমাদের প্রযুক্তি নির্ভর গবেষণা দিয়ে চালাতে পারি, তাহলে এটা আমাদের জন্য বিশাল সম্ভাবনাময় একটা জায়গা। তো এইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা শুরু করেছেন, নতুন কুড়ি থেকে যদি শুরু করেছেন, আমি এই অনুষ্ঠানে আরেকজনকে ধন্যবাদ দিতে চাই। উনি আমার পাশেই বসে আছেন, নাজিবুর রহমান সাহেব। আমি ওনাকে আরেকদিন বলেছিলাম, উনি যে 48টা স্কুল নিয়ে যে স্কুলটা ফুটবল টুর্নামেন্ট করছে বেগম শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার নামে, আমি ওনাকে অনুরোধ করেছিলাম ওই দিনও যে আপনি অন্তত একটা নিয়েই থাকেন, এইটাকে আপনি প্রতি বছর করার চেষ্টা করেন, কারণ এটা আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রি হবে। স্পোর্টস যে কার্ডের কথা লেখা আছে, এক একটা প্লেয়ার, বাংলাদেশেও এখন এক একটা প্লেয়ারের দাম 60 লাখ 70 লক্ষ 1 কোটি টাকাও আছে। তা আপনার যদি এদেরকে এই যে কিশোর গ্যাং, মাদক আসক্তি, মোবাইল আসক্তি, এগুলির থেকে বের করে যদি ক্রীড়ায় নিতে পারেন, তাহলে এইখানেও একটা আমাদের অর্থনীতির বিশাল সম্ভাবনা আছে। স্যার, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এখন আমরা বলা যায় আমরা এআই এর যুগে বাস করছি, এবং এই এআই কিন্তু একটা বিশাল একটা সম্ভাবনাময় একটা কর্মসংস্থানের একটা ক্ষেত্র, যেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশের সাথেই কিন্তু আমরা ইকোনমিক্যালি ইনভলভ হতে পারি এই এআই এর মাধ্যমে। আপনি একজন শিক্ষাবিদ হিসাবে আপনার প্রতিষ্ঠান এবং সারা দেশে এই এআইটাকে আরও কীভাবে চর্চার মধ্যে নিয়ে আসা যায়, কর্মসংস্থানটাকে বাড়ানো যায়, এবং সরকারের সেই উদ্যোগগুলো কি আপনার কাছে দৃশ্যমান হচ্ছে কিনা, কিংবা দৃশ্যমান হলে সেই উদ্যোগগুলো কি এবং আপনার পরামর্শটা কি? এআইকে কীভাবে ব্যবহার করে আমরা করতে পারবো, আমাদের ছেলেদেরকে, আমাদের তরুণ সমাজকে এখানে আমরা একটা প্রোডাক্টিভ আউটকামের দিকে নিয়ে যেতে পারবো, সেই ব্যবস্থার জন্য আমাদের এখন যথেষ্ট সময়, ইম্পর্টেন্ট সময় হচ্ছে এখনই নীতিমালা প্রণয়ন করা। স্যার, আমরা তো ম্যান পাওয়ারে সমৃদ্ধ, তো সেই ক্ষেত্রে আমাদের এআই কি আমাদের যে যুব সমাজকে আরও বেকার করে দিবে? না না, এটাই আমাদের, এই এআইটা কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। সুতরাং মানুষই হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ। এই এআই আমাদের কাজের গুণগত মানকে বৃদ্ধি করবে। ফলে আমাদের এখন পলিসির দরকার, এআইকে আমরা কিভাবে আমাদের কাজে লাগাবো, আমাদের কাজের দক্ষতাকে কিভাবে গড়ে তুলব। আমাদের একটা আমি একটা রাইট আপ লিখলাম, এই রাইট আপকে গুণগত মানে পরিবর্তনের জন্য এআই সহযোগিতা আমরা নিতে পারি। আমরা এআইকে দিয়ে মনে করেন যে 70 পৃষ্ঠা, 80 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার একটা জিনিসকে সিনথেসিস করে আমি স্বল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো বেস্ট পয়েন্ট আমি তুলে আনতে পারবো। এআইকে ব্যবহার করে আমি আমার যে প্রেসক্রিপশানগুলোকে একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো। আমি আমার অর্থনৈতিক যে প্রবলেমটা,
এই প্রবলেমগুলো সে হাজার হাজার পৃষ্ঠা, হাজার হাজার রেফারেন্স পেপারকে অ্যানালাইসিস করে সে আমাকে 1 মিনিটের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে আমাকে একটা সামারি করে দেবে, অ্যাবস্ট্রাক্ট করে দিবে যে আই ক্যান গেট দ্য পয়েন্ট ফ্রম দেয়ার, এবং আমি আমার এই কাজটাকে কাজে লাগাতে পারি। এবং আমি আপনাকে বলতে চাই, সমস্ত পৃথিবী, আমি গত মাসে 2টা দেশ ভ্রমণ করেছি, সমস্ত পৃথিবী এখন এআইকে আমাদের থেকে দূরিয়ে সরিয়ে রাখে না, এআইকে কাজে লাগিয়ে সেটার থেকে বেস্ট আউটপুট কিভাবে আমরা নিতে পারবো সেই পলিসির দিকে এখন মনোনিবেশ করার আমাদের সময় আসছে। বর্তমান সরকার এই 180 দিনে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে, নগর উন্নয়নের ক্ষেত্রে, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে, সবগুলো কি আপনি চট্টগ্রামের উন্নয়নের জন্য পর্যাপ্ত মনে করেন, নাকি আরও কোনো পদক্ষেপের প্রয়োজন আছে? সত্যিকার অর্থে যদি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে আমরা মনে করি, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা কেউ যেন রাজধানীমুখী না হই। আমাদের ব্যবসা বাণিজ্য করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, যে সমস্যাগুলো আছে, এগুলো সমাধান যেন চট্টগ্রাম থেকে করতে হয়। তাহলে আমরা এটা, আমাদের সময় বাঁচবে, আমাদের অর্থ বাঁচবে, এবং আমরা দ্রুততার সহিত আমরা আমাদের কার্যগুলো সম্পাদন করতে পারবো। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের সন্তান, আমরা আশা করব তিনি যেন এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করেন। আরেকজন মন্ত্রী আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি অত্যন্ত উদীয়মান একজন নেতা, তিনিও সরকারের মধ্যে আছেন। তাকেও আমরা বলবো যে আমাদের এই চট্টগ্রামের মানুষকে, বা এই চট্টগ্রামে যেন মানুষ আরও বেশি করে ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ পায়, আসে, সেই ব্যবস্থা যেন করে। কারণ চট্টগ্রামটা যত ডেভেলপ করবে বাংলাদেশ তত উন্নত হবে। এরপর আপনি যেটা বললেন যে বর্জ্য ব্যবস্থাপনা বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বিষয়গুলো আছে, আমরা করি কি, আমাদের হাতের ময়লাগুলোকে রাস্তায় দিয়ে ফেলে দিচ্ছি, ঘরের ময়লাগুলোকে আমরা জানালা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি, অথবা ড্রেনে গিয়ে আমরা আমাদের যে বর্জ্যগুলো আছে সে বর্জ্যগুলো ড্রেনে রেখে দিচ্ছি। এই কাজগুলো করে আমাদের অসচেতনতার কারণে আমরা চট্টগ্রামকে পিছনের দিকে ফেলে দিচ্ছি, জলাবদ্ধতায় নিমগ্ন করছি চট্টগ্রামকে, পরিবেশ দূষিত করছি। দেখা যাচ্ছে কি ডাস্টবিন দেওয়া আছে, আমি ডাস্টবিন একটু দূরে গিয়ে না ফেলে এখান থেকে ওই সামনের দিকে থ্রো করে রেখে দিচ্ছি। এই জায়গাগুলো ছোট, বিষয়গুলো অত্যন্ত ছোট, হয়তো আমি মনে করতেছি আমি একজনে করছি, কিন্তু দেখা যাচ্ছে আমি একজনের দেখা দেখি আরও 10 জন করছেন। সুতরাং আমি যদি একটু সচেতন হই, তাহলে আর বাকি 9 জন এটা করবেন না, বাকি 10 জন আর এটা করবেন না। এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত আরও ফান্ড দরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য, সেটা যেন দেওয়া হয় আমরা সরকারের কাছে অনুরোধ করব। পাশাপাশি চট্টগ্রামবাসীকে, আমরা যারা এই চট্টগ্রামের বাসিন্দা, যদি আমরা চট্টগ্রামকে ভালোবাসি, তাহলে আমাদেরকেও যার যার জায়গায় আরও অনেক বেশি সচেতন হতে হবে। এই বিষয়ে আমি মনে করি আমাদের সিটি কর্পোরেশন, সিডিএ যারা আছেন, সবাই একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। সর্বশেষ প্রশ্ন আমি জাহিদ ভাইয়ের কাছে করতে চাই। বর্তমান সরকার যে তরুণ উদ্যোক্তা যারা রয়েছে, অর্থাৎ অনেকেই বিভিন্ন কারণে দেখা যায় যে ব্যবসা করতে চাচ্ছে কিন্তু তারা ব্যবসা করতে পারছে না, আমলাতান্ত্রিক জটিলতা কিংবা আরও অনেক ধরনের সমস্যা তাদেরকে ফেস করতে হচ্ছে, ঋণ সুবিধা পাচ্ছে না, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। তো বর্তমান সরকার তাদের এই যে 180 দিনের মধ্যে তরুণদের জন্য কি কি প্রস্তাবনাগুলো রেখেছে, যেগুলো তাদেরকে ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করবে এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে? প্রথমে আপনি যেটা বললেন মূলধনের ব্যাপারে বর্তমান সরকার একটা ঘোষণা দিয়েছেন যে জামানতবিহীন 10 লক্ষ টাকা আপনি ঋণ পাবেন। এখন যারা ছোট উদ্যোক্তা তারা এখান থেকে শুরু করতে হবে। আর যেটা বলছেন, এখানে আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমার গ্যাস পেতে, আমার বিদ্যুৎ পেতে সব জায়গায় আমাকে ভোগান্তিতে পোহাতে হচ্ছে। তো এইগুলি ওই যে ওয়ান স্টপের যদি আসে, যে নির্দিষ্ট সব কিছু যদি আমি একটা জায়গা থেকে পাই, তাহলে আমাদের এই দৌড়াদৌড়িটা কমে যাবে। আমরা যেই এটার থেকে অনেকের কাছেই বিরূপ একটা প্রতিক্রিয়া হচ্ছে যে না, এখানে তো আসলে ব্যবসা করতে পারবো না, আমি এই অফিসে দৌড়াইতে এগুলিই হবে। আর এখানে আরেকটা জিনিস আমার বলা লাগে এই পর্যায়ে, আমি মাননীয় অর্থমন্ত্রী কেউ বলবেন যদি আমার সাথে এরকম সুযোগ হয়, কর ব্যবস্থাপনাটা আমাদেরকে অনেক স্বচ্ছ করতে হবে। সব কিছু যদি আমরা অনলাইন ভিত্তিক করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের নতুন এই তরুণ প্রজন্ম অনেক বেশি উৎসাহিত হবে
ব্যবসা বাণিজ্যের দিকে। অর্থাৎ এটা যারা দেশও উপকৃত দুর্নীতি হবে। এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের দেশি এবং বিদেশি বিনিয়োগকে আমরা আকৃষ্ট করতে পারছি না, যার ফলে আমাদের যেমন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য, অত্যন্ত চমৎকারভাবে বর্তমান সরকারের 180 দিনের কর্মকাণ্ড তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নতুন সরকার, নতুন প্রত্যাশা, প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন, এই সব কিছুর সমন্বয়ই একটি সরকার এগিয়ে যাবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে। একজন শিক্ষার্থী চায় মানসম্মত শিক্ষা, একজন উদ্যোক্তা চায় নিরাপদ পরিবেশ, সর্বোপরি একজন সুনাগরিক চায় তার রাষ্ট্রীয় নিরাপত্তা ও অধিকার। এই সকল বিষয়ের সমন্বয়েই নির্মিত হবে আগামীর বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, সরকার এগিয়ে যাবে, জনগণের প্রত্যাশা পূরণ করবে। আমরা আবারও কথা বলবো 1 বছর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।